রোজিনা বেগম মেয়েকে জড়িয়ে ধরল শক্ত করে। তার বুকের ভেতরটা হাহাকার করছে। পূর্ণতা মাকে জড়িয়ে ধরল না। রোজিনা বেগম মেয়ের মুখে অনবরত চুমু খেয়ে নিল, আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। পূর্ণতা পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তারপর গম্ভীর কণ্ঠে বলল, ভেতরে যেতে দিবে না? রোজিনা বেগম মেয়ের কথা শুনে চমকে ওঠে, মেয়েকে ছেড়ে দাঁড়ায়। পূর্ণতা বাসার ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় শাহিন আলম সোফায় বসে আছে। ওকে দেখতেই তিনি কথা বলতে চাইলেন, কিন্তু পূর্ণতা তাকে কথা বলার সুযোগ দিল না। চলে গেল নিজের রুমের দিকে। দীর্ঘদিন পর বাসায় ফিরেছে। ওর রুমটা কি আর থাকার মতো অবস্থায় আছে? পূর্ণতা রুমের সামনে এসে দেখলো দরজা খুলে রাখা। ভেতরে গিয়ে লাইট অন করে খেয়াল করলো রুমটা ভালোই পরিষ্কার করা। আসালতা হয়তো ফোন করে সবাইকে জানিয়ে দিয়েছে। পূর্ণতার ধারণাটা ঠিক। আসালতা ওকে ট্রেনে তুলে দিয়ে ওদের বাসায় কল দিয়েছিল। ঘটনা সবটাই খুলে বলেছে। সব শুনে রোজিনা বেগম আর শাহিন আলম কথা বলার ভাষা পায়নি। এত জোর জবরদস্তি করে পূর্ণতাকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সঠিক পাত্রের হাতে তুলে দিতে পারেনি। মেয়েকে মুখ দেখাবে কিভাবে তারা? পূর্ণতার অপেক্ষায় ওনারা বসেছিল। মেয়েকে স্টেশনে লজ্জায় আনতেও যেতে পারেনি শাহিন আলম। পূর্ণতার নিজের রুম দেখেই বুঝেছে মা পরিষ্কার করে রেখেছে। ও ব্যাগ রেখে নিজের চিরচেনা বিছানায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাথাটা চাপ ধরে ব্যথা হয়ে আছে। পূর্ণতা চোখ বন্ধ করে আছে। তখনই ওর মা রোজিনা বেগম আসলো। দরজায় নক করে খাবার কথা বলল। পূর্ণতা না করে দিল। রোজিনা বেগম তাও দাঁড়িয়ে আছে দরজায়। পূর্ণতা ভাবছে ওকে কিছু জিজ্ঞেস করছে না কেন। কেমন নীরব হয়ে আছে দুইজনে। ওকে কিছু বলার বা জিজ্ঞেস করার মুখ যে তাদের নেই, সেটা পূর্ণতা জানে। এখন থেকে আর ওর জীবনে কারো হস্তক্ষেপ মানে না। তারা কি অনুতপ্ত? একটা তাচ্ছিল্যের হাসি বেরিয়ে আসলো পূর্ণতার মুখে। ছোট্ট এই জীবনটায় কত কিছু দেখা হয়ে গেল ওর। সামনে আর কত কিছু দেখতে হবে আল্লাহ তাআলাই জানেন। এই বাসায় ও কিভাবে থাকবে? বাসার আনাচে কানাচে মিশে আছে প্রভাতের স্মৃতি। প্রভাত ওকে ভালো থাকতে দেবে না, ওর সঙ্গও দেবে না। পূর্ণতার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। এই শহরে ওর দম বন্ধ হয়ে আসছে। কিভাবে ও সময় পার করবে? শশী আর দিদান রাস্তায় নেমে দাঁড়িয়ে আছে। একটু আগে ওদেরকে আসালতা বেগম বাসা থেকে বের করে দিয়েছে। দিদান বিশ্বাস করতে পারছে না ওর মা ওকে বাসা থেকে বের করে দিয়েছে বাইরের একটা মেয়ের জন্য, যে মা ওকে চোখে হারাতো, পাগলের মতো ভালোবাসতো। সেই মা ওকে এত রাতে বাসা থেকে বের করে দিয়েছে। দিদান স্তব্ধ হয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছে। আর এদিকে শশী চিল্লা মিল্লা করে তার মাথা খাচ্ছে। নিজের বাসা থেকেও বিতাড়িত হলো শশী। এদিকে শ্বশুরবাড়িতেও একদিন কাটাতে পারল না। রাগে দুঃখে নিজের বোকামিতে শশীর এখন হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। এতদিন ধরে এত কিছু প্ল্যান করে শ্বশুরবাড়িতে রাজত্ব করে খাবে সে চিন্তা ভাবনা করে এখন কিনা ওকে ভিখারির মতন রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তোমার মতো হাদারামকে বিয়ে করাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। এত চালাকি করে শেষে কেন যে তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম। তোমাকে বিয়ে না করলে আমাকে বাসার বাইরে এখন দাঁড়িয়ে থাকতে হতো না। তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ। হাতের যত টাকা ছিল সেগুলো গেল, মাথার ওপর থেকে ছাদও চলে গেল। এখন চলো দুইজনে ভিক্ষা করি। এছাড়া তো আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমার জন্য তোমার নয়, বরং তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। তোমার জন্য আমি নিজের বাসায় ঢুকতে পারিনি, আর এখন দেখো আমার ঠিকানা কোথায় হলো, রাস্তায়। তোমাকে বিশ্বাস করা, ভালোবাসা, বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। দিদানের মাথাটা এমনিতেই গরম হয়ে আছে। শশীর কথা শুনে ওর হিংস্রতা জেগে উঠল। শশীর জন্য কত কিছু না করেছে। নিজের পরিবারের সামনে খারাপ হলো, বাসা থেকে বিতাড়িত হলো, কিন্তু শশীর সেই সব চোখে পড়ছে না। ও বারবার ওকে দোষারোপ করে যাচ্ছে। রাগে হিংস্র হয়ে উঠল দিদান, আর শশীর গালে ঠাস করে থাপ্পড় মেরে বসলো। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আঙুল তুলে শাসানো গলায় বলল, তুমি নিজে শুধু সব কিছু হারাওনি, আমিও হারিয়েছি। তাই ফারহার আমার সাথে চিৎকার করবে না। শশী থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে স্তব্ধ চোখে দিদানের দিকে তাকিয়ে আছে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারলে?
আমি তোমার নামে নারী নির্যাতনে মামলা দেব। কানের কাছে ঘ্যান ঘ্যান না করে কি করতে চাও সেটাই করো না। শশী কথা না বলে চুপচাপ রাগে ফুসফুস করছে আর দাঁড়িয়ে আছে। দিদান কাকে যেন কল করে 2 দিনের জন্য থাকার জায়গা ব্যবস্থা করে দিতে বলল। তারপর একটা অটো নিয়ে শশীকে নিয়ে সেখানে ছুটল। পূর্ণতা মাঝরাতে উঠে বসলো। তখন তো অভিমানে না খেয়ে শুয়ে পড়েছিল। এখন পেটের খিদায় আর ঘুমাতে পারল না। রুম থেকে নিঃশব্দে বেরিয়ে আসলো। পূর্ণতা ডাইনিং টেবিলে এসে দেখলো ওর জন্য খাবার ঢেকে রাখা আছে। ও মুচকি হেসে ঢাকনা সরালো। আম্মু জেগে আছে এখনো। ও খাচ্ছে নাকি পরক করছে। এটা আজকের ঘটনা নয়, ছোটবেলা থেকে এসব ঘটে আসছে। আম্মু ওকে আহ্লাদ করে বারবার না ডেকে খাবার রেডি রাখতো, কারণ তিনি জানে রাগ যতই করুক না কেন পূর্ণতা না খেয়ে থাকার মতো মেয়ে না। কিন্তু পূর্ণতার মতো খিদে পাগল মেয়েও না খেয়েছিল। প্রিয় মানুষকে হারিয়ে ও না খেয়েছিল। ও খাওয়া ভুলে গিয়েছিল। ওর জীবন থেকে সব কিছু হারিয়ে গিয়েছিল সেই দিন। থমকে গিয়েছিল পূর্ণতার জীবন সেই দিন। মনে করতে চায় না পূর্ণতা সেই বিষাক্ত দিনের কথা। হারিয়ে যাওয়ার জন্য কিছু মানুষ কেন ওদের জীবনে আছে, এলোমেলো করে দিয়ে কেন আবার চলে যায়, কেন নিঃস্ব করে দিয়ে যায়। পূর্ণতা চোখ দিয়ে টপ টপ করে পানির ধারা নামছে। খাচ্ছে ও কাঁদছে, দুই একসাথে। দূর থেকে রোজিনা বেগম মেয়ের খাওয়া দেখছে, সাথে অনগল চোখ দিয়ে জল পড়তে দেখছে। পূর্ণতা খেয়ে ওপরে চলে গেল। রোজিনা বেগম এগিয়ে এসে প্লেট নিয়ে কিচেনে গেল। পূর্ণতা বেলকনিতে নিঃশব্দে বসে আছে, ঘুম পাচ্ছে না। বেলকনিতে বসে রাত পার করলো। সকালের দিকে ওখানেই ঘুমিয়ে পড়ল। সূর্যের তেজি রশ্মি চোখে লাগতেই পূর্ণতার ঘুম ভেঙে গেল। চোখের ওপর হাত দিয়ে উঠে দাঁড়ালো। রাত এখানে বসে থেকে যে কখন ঘুমিয়ে পড়েছিল ও নিজেও জানে না। পূর্ণতা ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতে বাবার মুখোমুখি হলো। ওর বাবা ওর দিকে তাকিয়ে চোখ নিচের দিকে নামিয়ে ফেললো। পূর্ণতা শাহিন আলমের দিকে তাকিয়ে বলল, নিচের দিকে তাকিয়ে আছো কেন আব্বু? শাহিন আলম চমকে তাকালো মেয়ের দিকে। পূর্ণতা নির্লিপ্ত চোখে ওনার দিকে তাকিয়ে আছে। তিনি মেয়ের সামনে দাঁড়িয়ে থাকতে পারলেন না, নিচে চলে গেলেন। লজ্জায় মেয়ের সাথে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না। শাহিন আলম নিচে চলে আসলো। পূর্ণতা বাবার চলে যাওয়া দেখে একটা দীর্ঘ শ্বাস ফেলে নিচে যাওয়া বাদ দিয়ে ছাদে চলে গেল। সবার মধ্যে জড়তার পাহাড় হয়ে গেছে। একসময় বাবাকে এত ভয় পেত যে ও বাবার সাথে কথা বলতে পারতো না। আর আজকে সেই বাবার কাঠিন্য গাম্ভীর্যতা কোথায় যেন মিলিয়ে মুখটা ছোট হয়ে আছে। বাবা মায়েরা কি সবসময় ছেলে মেয়ের ভালো করতে গিয়ে আসলেই ভালো করতে পারে? সেই দিন যদি আমাকে জোর জবরদস্তি করে ব্ল্যাকমেল করে বিয়েটা না দিত, আজকে আমাকে ডিভোর্সি হতে হতো না। বাবা মা কাউকে এতটা অনুতপ্তে পড়তে হতো না। পূর্ণতা ছাদে এসে নিজের ফুল গাছগুলোর দিকে তাকালো। সবগুলো গাছ আগের মতো সজীব আছে। গাছে গাছে নানা রকমের ফুল ফুটে আছে। সবগুলো ফুল তার খুব পছন্দের। কতদিন পর নিজের প্রিয় জিনিসগুলোকে ছুঁতে পারছে, দেখতে পারছে। পূর্ণতা দোলনায় বসতেই প্রভাতের প্রথম আলিঙ্গন মনে পড়ল। ও দোলনায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করতেই দৃশ্যটা যেন চোখের সামনে ভেসে উঠল। চোখ বন্ধ করলে যেমন পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে, ওভাবেই যদি নিজেকে সশরীরে সেখানে উপস্থিত করা যেত, কতই না ভালো হতো। খারাপ স্মৃতিগুলোকে মুছে ফেলে শুধু সুন্দর মুহূর্তগুলোকে জীবনে বন্দি করে রাখা যেত। কিন্তু হায় আফসোস, সুখ খুব ক্ষণিকের জন্য ধরা দেয়, বাকি সময়টা দুঃখের সাগরে ভাসতে হয়। এতদিন পর পূর্ণতা বাসায় ফিরেছে। খবর পেতেই প্রতিবেশী সবাই এসে পূর্ণতার সাথে দেখা সাক্ষাৎ করছে। সবাই এসে পূর্ণতাকে নানান ধরনের কথা জিজ্ঞেস করছে। এতদিন পর কেন? শ্বশুরবাড়ি কি অনেক ভালো লাগে যে একবারও এখানে আসনি? আরও নানান কথা শেষে সবাই জামাইয়ের কথা জিজ্ঞেস করতে লাগে। জামাই কই, আসেনি কেন? পূর্ণতা তখন খুব শান্ত স্বরে সবাইকে গলা উঁচু করে বলে দিয়েছে, আমি ডিভোর্স নিয়ে একেবারে চলে এসেছি। তাই জামাই বলে কাউকে সম্বোধন করো না, আমি এখন ডিভোর্সি। প্রথমে সবাই অনেক আহ্লাদ আদিক্ষেতা করতে লাগলেও পূর্ণতার মুখে এমন বেশরমের মতো ডিভোর্সি কথাটা শুনতেই সবাই কানাঘুষা শুরু করে দেয়। সবাই বলতে লাগে, কি নির্লজ্জ হয়েছে দেখেছেন? কেমন গলা উঁচু করে কথাটা বলল, যেন কত গর্বের কথা বলছে।
লাজ লজ্জায় বালাই নাই, বোঝাই যায়। আগে থেকে এই মেয়ের লজ্জা শরম কম, বিয়ে হয়ে তো আরও গেছে। পূর্ণতা সবার কথা শুনে বলে ওঠে, আমার বাড়ি এসে আমাকে নির্লজ্জ বলছেন? বাইরে গিয়ে যা বলার বলুন, এই বাসার ভেতর থেকে কেউ আমাকে খারাপ কথা বলবেন না। আর সত্যি কথা বলতে লজ্জা পাবার কি আছে? বাবা মায়ের ইচ্ছেতে বিয়ে করেছি, পালিয়ে যায়নি। আর কাকিমা, আপনার মেয়ে নাকি ভেগে গেছে কোন ছেলের সাথে, আপনার লজ্জা লাগে না? আমাকে নির্লজ্জ বলতে এসেছেন? আমি নির্লজ্জের মতো কোন কাজটা করেছি যে আপনি এবং আপনারা আমার বাসায় দাঁড়িয়ে আমাকে নির্লজ্জ বেশরম বলছেন? আমি পালিয়ে গিয়ে বিয়ে করিনি, আর সংসার টিকেনি, এই জন্য সম্মানের সাথে ডিভোর্স নিয়ে চলে এসেছি। এখানে দ্বিতীয় কথা আসবে কেন? আর সুমনা আন্টি, আপনার মেয়ের জামাই তো বছরের পর বছর আপনার বাসায় পড়ে থাকে, আর আপনার ছেলের বউয়ের সাথে ঝগড়া করে, তাই আপনার ছেলের বউ নিয়ে ভাড়া বাসায় থাকে। আপনার লজ্জা লাগে না মেয়ে বিয়ে দিয়েও নিজের বাড়িতে রাখতে? ফার্দার আমাকে কেউ বাজে কথা বলতে আসবেন না। এবার আপনারা সবাই আসতে পারেন। পূর্ণতার কড়া গলায় অপমান শুনে সবাই রাগে অপমানে পূর্ণতার মাকে কথা শোনাতে শোনাতে চলে যায়। বাসায় পূর্ণতার বাবা ছিল না, কোথায় গেছে পূর্ণতা জানে না। পূর্ণতার মা পাথরের মতো দাঁড়িয়েছিল, কোনো বাক্য বের করতে পারছিল না মুখ দিয়ে। সবাই চলে যাবার পর পূর্ণতা রান্নাঘরের দিকে পা বাড়ালে রোজিনা বেগম বলে ওঠে, কি লাগবে আমাকে বলো। পূর্ণতা মায়ের দিকে এক পলক তাকিয়ে কিচেনে চলে যায়, প্রতি উত্তর না দিয়ে। পূর্ণতা রান্নাঘরে এসে কফি করতে লাগে। রোজিনা বেগম গোমরা মুখ হয়ে দাঁড়িয়ে থাকে মেয়ের দিকে চেয়ে। পূর্ণতা কফি মগে ঢেলে মায়ের দিকে তাকিয়ে বলল, সামান্য কফি আমি করতে পারি আম্মু। এখন তোমার মেয়ে সমস্ত রান্নাও করতে পারে, 5 বছর শ্বশুরবাড়ির সব কাজ করেছে। এখন আমি দক্ষ, আমার কাজ আমি করতে পারবো, তোমার আর প্যারা নিতে হবে না। রোজিনা বেগম মেয়ের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। পূর্ণতা বলল, তোমার মেয়ে এত বেয়াদবি করলো, বকবে না? রোজিনা বেগম মাথা নিচু করে বলল, আমাদের ভুলে মাসুল তোকে দিতে হচ্ছে, আর তুই যা বলেছিস ঠিকই তো বলেছিস। পূর্ণতা মায়ের কথা শুনে একটু হেসে বলল, আম্মু, জীবনে প্রথম মনে হয় আমাকে সাপোর্ট করলে। রোজিনা বেগম মেয়ের কথা শুনে চলে এলো বাইরে। তাদের পাত্র নির্বাচনে এত বড় ভুল হয়েছিল, মেয়েটাকে কতটা সাফার করতে হয়েছে। সরাসরি মেয়ের সাথে কথা না হলেও কথা হয়েছে আসালতার সাথে। সর্বক্ষণ মেয়ের খোঁজ খবর নিয়েছে তারাই। আসাল তাকে বলেছিল মেয়েকে পড়াশোনা করায়, যেন মেয়ের টাকা পয়সা যা লাগবে তারা পাঠাবে। আসালতা রাজি হয়েছিল, কিন্তু টাকা নেয়নি। আসালতা বেগম রোজিনা বেগমের দূর সম্পর্কের আত্মীয়, অনেক বিশ্বাস ও ভরসা করত তাকে, কিন্তু এভাবে মেয়ে ফেরত আসবে তাদের কল্পনার বাইরে ছিল। পূর্ণতার স্কুল কলেজে ফ্রেন্ড সবার বিয়ে হয়ে গেছে, হয়তো ওর বিয়ের পর কারোর সাথে আর যোগাযোগ নেই, সবার সাথে অনেক দূরত্ব তৈরি হয়েছে। পূর্ণতা রাজশাহী থেকে অনার্স কমপ্লিট করেছে, নতুন বন্ধু বান্ধব হয়েছে, তাদের অনেকেই ঢাকায় আছে। ও ঢাকা এসেছে সবাই জানতে পেরেই ওর সাথে দেখা করতে চাইছে, ওর বাসায় আসতে চাইছে। পূর্ণতা বাসায় আসতে মানা করে, বাইরে দেখা করবে বলেছে। রোজিনা বেগম মেয়ের কথা শুনে সবাইকে বাসায় আসার কথা বলল, কিন্তু ও বলল দরকার নেই। পরের দিন বিকেলে পূর্ণতা রেডি হয়ে সবার সাথে দেখা করতে গেল। সবাই মিলে একটু ঘোরাঘুরি করে সন্ধ্যায় রেস্টুরেন্টে বসলো, খাওয়া দাওয়া করে বাসায় ফিরবে। বন্ধুমহল একটা ম্যাজিশিয়ানের মতো, যত মন খারাপই থাকুক না কেন এরা ম্যাজিকের মতো মন ভালো করার ক্ষমতা রাখে। এই যে পূর্ণতা, সমস্যা মন খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিতেই হারিয়ে গেছে। ওরা সবাই রেস্টুরেন্টে বসে আছে, খাবার অর্ডার দিয়ে নিজেরাই আড্ডা দিচ্ছে। পূর্ণতার বন্ধুমহল 6 জন নিয়ে উজ্জ্বল, ঋতু, মায়া, দিঘি, রাসেল। খাওয়া দাওয়ার পর বিল নিয়ে লড়াই লেগে গেল। পূর্ণতা বিল দিবে, কিন্তু ওকে কেউ বিল দিতে দিল না। তখন পূর্ণতা বলল, সবাই তো বদমাইশ ছিলি, এত ভালো হলি কি করে যে টাকা ভাঙছিস? রাসেল বলল,
দিঘির ব্রেকআপ হয়েছে, তাই ট্রিট ও দিবে। দিঘি চেতে উঠে বলল, হারামি, আমার কবে ব্রেকআপ হইলো? রাসেল বলল, কেন হয় নাই এখনো? টেনশন নিস না, হয়ে যাবে, আমি অভিশাপ দিলাম। দিঘি রাসেলের দিকে ঝুঁকে ওকে মারতে উদ্যত হলো। শয়তান! মায়া বলল, উফ থাম তো তোরা, এখন আমার তোদের সাথে আড্ডা দিতে ইচ্ছে করে না, আমি বাদে সবাই এখন সিঙ্গেল। তোরা বিয়ে করবি কবে বলতো? ঋতু বলে উঠল, ধুর, কিসের বিয়ে? পূর্ণ মতো বিয়ে করে ডিভোর্সি হতে চাই না, সিঙ্গেলই ভালো আছি। এখনকার পোলারা যে পরিমাণ শয়তান, এদের বিলিভ করার উপায় নাই। উজ্জ্বল ক্ষেপে উঠে বলল, দুইজন ছেলের মধ্যে বসে তুই ছেলে জাতির বদনাম করছিস? মায়া বলল, তোরা থাম তো, এই বয়সে এসেও তোরা বাচ্চাদের মতো ঝগড়া করছিস। রাসেল বলল, ঋতু, তুই কি সারা জীবন আবিয়াত্তাই থাকবি? তাই আমি সিঙ্গেলই থাকার স্বপ্ন দেখতেছি, বলল ঋতু। দিঘি বলল, তোমার মজনু তোমারে সিঙ্গেল থাকতে দেবনি, যাও। পূর্ণতা কথা বলছে না দেখে রাসেল বলল, কি রে পূর্ণ, তুই মুখ গোমড়া করে বসে আছিস কেন? তোর এই হারামি জামাইয়ের কথা মনে পড়ছে নাকি? পূর্ণতা রাগী কণ্ঠে বলল, ওই লোকের আমার হাজব্যান্ড হবার কোনো যোগ্যতা নেই, তাকে আমার জামাই বলে সম্বোধন করবি না। দিঘি বলল, দোস্ত কষ্ট পাস না, তোর জন্য সুদর্শন পুরুষ আছে, তাই ওই খাটাসের সাথে তোর ডিভোর্স হয়েছে। ওর কথা ভেবে মন খারাপ করবি না, তোর জীবনটা আরও সুন্দর হবে। আমার জীবনে আমি কোনো পুরুষ চাই না, একা থাকতে চাই, এবার বাসায় ফেরা দরকার। রাসেলের ঘাড়ে বিল চাপলো। রাসেল বাদে সবাই এখনও বেকার ধরতে গেলে। উজ্জ্বল আর ঋতু মাস্টার্ড করেছে, রাসেল পুলিশে আছে, মায়া বিবাহিত, আর দিঘির এঙ্গেজমেন্ট হয়ে আছে বয়ফ্রেন্ডের সাথে, খুব শীঘ্রই বিয়ে হবে। পূর্ণতাকে বাসায় পৌঁছে দিতে আসলো রাসেল। মায়া আর দিঘি চলে গেল ওদের বাসার রাস্তার একদিকে। উজ্জ্বল ঋতুকে পৌঁছে দিয়ে চলে যাবে। সবার থেকে বিদায় নিতে একটুও ভালো লাগছিল না পূর্ণতার। সবাই যাওয়ার আগে পূর্ণতাকে বলে গেল মাস্টারে ভর্তি হতে। পূর্ণতা হ্যাঁ না কিছুই বলল না। রাসেল আর পূর্ণতা রিকশায় উঠে বসলো। রাসেল পূর্ণতাকে বলল, তুই কি কোনো আইনি ব্যবস্থা নিবি না? কি জন্য? ওই শালাকে শিক্ষা দিবি না? দেখ, আমার নিজেরও এই বিয়েতে খুব একটা মত ছিল না, আমি স্বামীর জন্য পাগলও ছিলাম না, আলাদা হয়ে আমার নিজেরই ভালো লাগছে, তাই আমি কিছুই চাই না। রাসেল বলল, আচ্ছা না চাইলে আর কি, তোকে বাসায় আবার কিছু বলবে না তো? পূর্ণতা বলল, সেই সাহস আর কারণ নেই, কিন্তু আমার বাসায় ফিরতে ইচ্ছে করছে না। তোদের সাথে ছিলাম, মনটা ভালো ছিল, কিন্তু আমার মন খারাপ হচ্ছে। রাসেল পূর্ণতার দিকে তাকিয়ে বলল, তো রাতকে আমার সাথে থাকবি? সবাই চলে গেল, এখন তোর যাওয়ার ইচ্ছে বন্ধ হয়ে গেল। পূর্ণতা বলল, কেন? আমার সাথে থাকতে তোর ভয় লাগে? গার্লফ্রেন্ডকে এত ভয় পাস যে ফ্রেন্ডের সাথে 2 মিনিট থাকার কথা শুনেই গলা শুকিয়ে গেল? রাসেল পূর্ণতার মাথায় গাঁটটা মেরে বলল, আমার গার্লফ্রেন্ড জাহান্নামে যাক, সবার আগে ফ্রেন্ড, তারপর বাকিরা। কিন্তু 9টার ওপরে বাজে, এখন বাইরে থাকাটা উচিত হবে না। তোর মন ভালো করার জন্য ফোন আছে, কথা বলবি, কল দিলে তো রিসিভ করিস না জীবনে, কিন্তু দেখা হলে মনে হয় আমাদের ছাড়া কিছুই বুঝিস না। পূর্ণতা রাসেলের কথা শুনে হেসে উঠল। রাসেল বলল, তাহলে চল রাতটা আমরা রাস্তায় নেমে হাঁটি, একটু প্রেম করি দুইজনে, বলে রাসেল চোখ টিপল পূর্ণতাকে। পূর্ণতা রাসেলের কথা শুনে ওর বাহুতে কিল দিয়ে বলল, বদমাইশ হয়েছিস, আমি তোর ফ্রেন্ড, মাথায় রাখিস। তো কি তুইও সিঙ্গেল? আমিও। পূর্ণতা কথা কেড়ে নিয়ে বলল, হারামি, বুঝেছি, এইসব তোর গার্লফ্রেন্ডের কানে পৌঁছে দিতে হবে। রাসেল পূর্ণতার কথায় হেসে রিস্কা থামিয়ে বলল, যা, বাড়ি চলে আসছি, আজকে আর প্রেম করা হলো না। প্রেম আমি না করতে পারি, কিন্তু তোর মনের মানুষ আমার মাধ্যমে আসবে, এটা নিশ্চিত থাক। পূর্ণতা তাচ্ছিলের কণ্ঠে বলল, আমার মনে মানুষ আর এই জন্মে কেউ হতে পারবে না। রাসেল পূর্ণতার কথার উত্তরে বলল, বেফাস কথা বাদ দে, পরে হয়ে গেলে কিন্তু বিপদে পড়বি। আমি কিন্তু খোঁচা দিতে সেদিন উপস্থিত হবই, এমন দিন আসবে না, দেখা যাবে ভালোই থাকিস, আর কল দিলে দয়া করে রিসিভ করিস। পূর্ণতা আচ্ছা বলে চলে গেল। রাসেল রিস্কা ঘুরিয়ে চলে গেল।